এই দুই মুখোমুখি দাঁড়িয়ে থাকা মানুষের সামনে গালে জ্বালা পোড়া করছে নিখিলের। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষেরা তাকিয়ে রইল বিস্ময়। নিখিল নিজেও বিশ্বাস করতে পারছে না এমনটা। অরুর হাত নিখিলের শার্টের কলারে, নিখিলের গালে লাল ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চোখে মুখে হতবিহ্বল, অপমান আর ক্ষোভের ছাপ। অবাক হয়ে ফ্যাল ও নিষ্পাপ চাহনিতে তাকিয়ে রয়েছে। কিন্তু অরু চুপ করে থাকলো না, কলার শক্ত করে চেপে ধরল। চোখ থেকে যেন আগুন জড়িয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, তুই একটা নোংরা, নীচ, পচা রক্তের কীট। আমার জীবনে তোমার জায়গা দিয়ে আমি নিজেকেই অভিশপ্ত করেছি। কতটা বিকৃত মস্তিষ্ক একজন মানুষ হলে তুমি এমন প্রতারণা করতে পারো, এরকম নোংরামো করে ধরা পড়ো? কি ভেবেছিলে তোমার মিথ্যের বাঁধনে আমি আজীবন বন্দি থাকবো? তোমার মতো নোংরা প্রাণীকে ভালোবেসে আজ আমি নিজেকে ধিক্কার দিই। নিখিল নিজেকে সামলিয়ে নিল, আলগোছে কলার ছাড়িয়ে নেয়। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটিয়ে বলল, প্রতারণা কোথায় করেছি? আমি কি কখনো নিজের মুখে তোকে ভালোবাসি কথাটা বলেছিলাম? বলিনি। তুমি এতটা নির্বোধ ছিলে, তাই নিজেই ভুল ভাবনার দরুন প্রতারিত হয়েছ। এখন এই ড্রামা করে কি প্রুভ করতে চাইছ? অরুর শরীর আবারও কেঁপে উঠল ঘৃণায়। রক্তিম চোখ রক্ত জবার ফুল ফুটেছে যেন। চিরতির করে কাঁপছে ঠোঁট আর শরীর থরথর করে কাঁপছে রাগে। নিখিলের কণ্ঠে এতটাই বিষ যে বাতাসও ভারী হয়ে উঠল। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের পরোয়া না করে অরু খেপে উঠে বাজখাই গলায় বলে, ড্রামা? তুমি ড্রামার কথা বলছো নিখিল? তুমি যার নোংরা মন আর কালো হৃদয় কেবল প্রতারণার মিথ্যার কারখানা। কতটা ফালতু হলে একটা মানুষের বিশ্বাস নিয়ে খেলতে পারে দিনের পর দিন? ভালো মানুষের মুখোশের আড়াল থেকে ধোঁকা কিভাবে দিতে হয় সেটা তোমার থেকে শেখা উচিত। আর তুমি আমায় বলছো আমি ড্রামা করছি? দ্যাটস গ্রেট। তুমি খুব ভালো করে জানতে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড, তবুও আমার সাথে কাজকর্মে, কথাবার্তায়, অবলীলায় ভালোবাসার ড্রামা করে গিয়েছো তুমি। আমার সাথে এমনভাবে ট্রিট করতে যেন তুমিও আমায় ভালোবাসো। তোমার মতো নোংরা মস্তিষ্কের জীবাণুকে না ভালোবেসে আমি আমি আমার আব্বুর সাথে মিসবিহেভ করেছিলাম। নিজের পছন্দের অস্তিত্বকে আমি ঘৃণা হচ্ছে আমার। নিখিল তাচ্ছিল্য হাসি ব্যঙ্গ করে বলে, এসব শো কল ড্রামা জাস্ট অফ করো অরু। তুমি জানো তুমি এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছো আমার সামনে। আমি চাইলে তোমার এই অহংকার এক মুহূর্তেই গুড়িয়ে দিতে পারি। অরুর মুখ শক্ত হয়ে গেল, ক্ষুব্ধ হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, গুড়িয়ে দেবে? কি করবে তুমি? একটা পচা রক্তের কীট যার অস্তিত্বই কেবল মিথ্যার উপর দাঁড়িয়ে। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি না, আর কোনোদিন পাবোও না। তোমার প্রতারণার মুখোশ আমি সবার সামনে উন্মুক্ত করব। নিখিল চোখ শক্ত করে চোখ রাঙিয়ে এগিয়ে এলো, কণ্ঠ খাদে টানল সহসা, জানান দিল এক প্রকার ক্রু হুমকি। চুপচাপ নিজের রাস্তা মাপো। আমি যদি সত্যি আমার রাগ দেখাই তাহলে তুমি। অরুর কণ্ঠে বজ্রপাতের মতো ঝাঁঝালো তীব্রতা, রুষ্ট গলায় মৃদু চটে গেল। তিরিকি মেজাজ জানতে চাইল নিখিল তাহলে কি মারবে আমায়? আবার প্রতারিত করবে? আবার মিথ্যে বলবে? ভাঙতে চাও আমায়? এবার আর পারবে না, কারণ আমি সেই অরু নেই যে তোমার মিষ্টি কথায় মিষ্টি মিথ্যায় গলে যাবে। নিখিলের দেরি হচ্ছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে চরমভাবে। গ্রীবা বাঁকিয়ে একপাশে মুখ ঘুরিয়ে ফু দিয়ে বিরক্তকর গরম বাতাস বের করলো। পরপর কঠিন গলায় বলল, ড্রামা শেষ হলে এবার যেতে পারো, নয়তো সত্যি থাপ্পড়ের জবাব এই ভরা শোরগোল রাস্তায় দিব। তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমার সামনে এসে এই বাজে ড্রামা করার মানে কি? নাকি স্বামী তাড়িয়ে দিয়েছে তাই এখানে এসে এসব ঢং করছো? অরুর চোখ মুখ বিদ্যুতের মতন ঝলসে উঠল। আমার স্বামীর কথা তোমার কুৎসিত মুখে একদম উচ্চারণ করবে না। তুমি তো তার নখের যোগ্য না। তুমি কি ভাবো নিজেকে? তোমার কাছে ফিরে আসার জন্য বসে আছি আমি? তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য হাতটা নিষ্পিস করছিল তাই এসেছি। তোমার মুখটা দেখলে না আমার শরীরে আগুন ধরিয়ে দেয়। তোমার নাম আমার মুখে ঘৃণা এনে দেয়। নিখিল ক্রোধের দাবানলে বশীভূত হয়ে হাত উঠিয়ে অরুকে মারতে উদ্যত হয়। সে মুহূর্তে হ্যাভেন এসে হাতের কবজি চেপেই ধরে। ভাষা সুগভীর চোখে ভয়ানক শীতল দৃষ্টি। হ্যাভেনের উপস্থিতি আর নিগুড় চোখের চাহনি পুরো পরিবেশটাই জমে গেল। মানুষজন যে যার গন্তব্যে প্রস্থান করেছে। হ্যাভেনকে দেখে নিখিল শুষ্ক ঝোঁক গেল, পিছিয়ে গেল দু কদম। হাতের কবজি বন্দি হয়ে আছে হ্যাভেনের বলিষ্ঠ হাতের বেড়া জালে। হ্যাভেন ঠোঁটে দুর্বত হাসি টেনে নরম কণ্ঠে বলে উঠছে, এত নিচে নেমে যেও না নিখিল। ওরুকে অপমান করার অধিকার তুমি হারিয়েছো অনেক আগে। শুধু ওরু না, যে কোনো মেয়েকে সবার আগে সম্মান করতে শেখো। তাহলে এইভাবে জনসম্মুখে মেয়েদের হাতে থাপ্পড় খেতে হবে না।
হ্যাভেন হাত ছেড়ে দিল। নিখিল কপালে ঘাম মুছে আরেকটু পিছিয়ে গেল। হ্যাভেনের চোখের দৃষ্টিতে চোখ বোলালো একবার। সেই ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নাড়িয়ে দিল নিখিলের ভীতিকর সত্তা। গুরুগম্ভীর দৃষ্টি অন্তরে লুকায়িত কাঠিন্য চাহনি যেন তাকে ইশারা করে বলছে, নিখিল যদি আরেকটু কটুপক্ষ উচ্চারণ করে ওরুকে কিছু বলো, তাহলে পরিণতি ভয়ানক হবে। নিখিল চলে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই পেছন থেকে শুনতে পেল অরুর রাগান্বিত ঘৃণা মিশ্রিত ছড়া বাক্য। আমি তোমার ওই অভিশপ্ত মুখ আর দেখতে চাই না। ভুলেও আর কখনো আমার সামনে আসবে না, ইউ ব্লাডি চিটার। অরুর বুক জ্বলছে ক্ষোভে, ঘৃণায়, হতাশা। কিছুক্ষণ পর ঝকঝক করে পানি পান করে গলা ভেজাচ্ছে। হ্যাভেন চুপচাপ দক্ষ হস্তে ড্রাইভিং করছে। পাশে বসে অরু নীরবে নিভৃতে অশ্রু বিসর্জন দিচ্ছে। গাড়িতে এক বক্স টিস্যু ছিল, সবটা শেষ করে অরুর নাক আর চোখে জল মুছছে। গাড়ির সম্মুখে মিররে এক বলছে হ্যাভেন সবটা টিস্যু অরুর নিকট এগিয়ে দিল। অরু নিল, থেমে থেমে নাক টেনে পরিষ্কার টিস্যু চোখের পলকেই নাক টেনে পরিষ্কার করে। টিস্যু চোখের পলকেই অপরিষ্কার করলো মুহূর্তে। হ্যাভেন ছোট কামড়ে মিটিমিটি হাসলো, মুখবিরর সিরিয়াস করে স্থূল ভরাট কণ্ঠে বোঝানোর স্বরূপ বলে উঠছে, সর্বদা একটা কথা মাথায় রেখো, যে তোমাকে ভালোবাসবে সে তোমার সম্মানকে রক্ষা করবে, আর যে তোমাকে ঘৃণা করবে সে তোমার সম্মানে আঘাত করার চেষ্টা করবে। অরু লাল আভায় ছেয়ে যাওয়া মুখশ্রী হ্যাভেনের দিকে তাক করলো। নিষ্পাপ গলায় সহচকিত হয়ে প্রশ্ন ছিল, আপনি কি আমার সম্মানে আঘাত করেননি? হ্যাভেন কে অবাক কিংবা উদ্বিগ্ন দেখা গেল না। লম্বা শ্বাস টেনে ভারী কি নিঃশ্বাস ছাড়লো। ড্রাইভিং করে মনোযোগ দিয়ে ঠান্ডা অথচ ধ্রুব গলায় বলল, এক বাচ্চার বাবাকে বাধ্য হয়ে বিয়ে করেছো, সেজন্য ভাবছো আমি তোমার সম্মানে আঘাত করেছি? অরু হোঁচট খায়, কাঠিন্য মুখটা চুপসেই গেল। ও এরকম ভাবছিল। থমথমে বিরস মুখে ভাঙা গলায় আওড়ালো, আমাকে বিয়ে করার কারণটা জানতে পারি? আপনাকে বিয়ে করার জন্য হাজারো মেয়ের বাবা মা অতি আগ্রহে বসে আছে। বড়লোক বাড়ির ছেলেকেই বা হাতছাড়া করতে চাইবে? পৃথিবীতে সুন্দরী মেয়েদের অভাব নেই, তাহলে আমিই কেন? অরু এই নিয়ে দুইবার প্রশ্নটা করেছে। বিনিময়ে হ্যাভেন মৃদু হাসলো। প্রতিবারের না এবারও নিশ্চুপ থাকলো প্রত্যুত্তরে। কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া দেখালো না। অরু হতাশার দীর্ঘশ্বাস ছাড়লো, গাল ফুলিয়ে গোমরা মুখে বসে রইল। শহরে রাস্তার অত্যাধিক পরিমাণের কোলাহলে পেছনে ফেলে হ্যাভেনের প্রাইভেট গাড়ি এগিয়ে যাচ্ছে অরু শৈশবের উঠোনে। গাড়ি যত এগিয়ে চলছে, চোখের সামনে একের পর এক চেনা পরিচয় দৃশ্য ঘুরে যাচ্ছে। ছোটবেলার রোদেলা দুপুর, বারান্দার দোলনা, আপনজনদের খুনছুটি, বাবার আদুরে হাতের গন্ধ মাখা উষ্ণতা। অরু যখন শুনেছে বাবার বাড়ি যাবে, এই যাবে শব্দটা যত সহজে উচ্চারণ করা যায়, এর অন্তর্নিহিত অনুভূতির ওজন ততটাই ভারী। হৃদয়ের সুগভীর প্রদেশে কোথাও এক অবর্চনীয় ব্যাকুলতা, শেকড়ের প্রতি আকুল টান, আবার বাস্তবতার অদৃশ্য শেকলে বাঁধা এক নারীর নীরব সংযম চাপা অভিমান। গাড়ি থামলো পরিচিত লোহার গেটের সামনে। পুরনো ও লোহার গেট, যা যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে এই বাড়ির স্মৃতির প্রহরী হয়ে। গেটের রং কিছুটা ফিকে হয়ে এসেছে পুরনো কাঠামোর গায়ে, মরিচাও ধরেছে। ওর মনে হলো এই লোহা আর মরিচার গন্ধই আছে শৈশবের সুবাস। গাড়ি হতে দুজন নেমে দাঁড়ালো। অরু চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে চলেছে সব কিছু। অধরে হাসির ঝলক দেখা যাচ্ছে চঞ্চল রমণীর। হ্যাভেন পলকহীন দেখছে তার নববধূকে। গলা খাকারি দিল হ্যাভেন মনোযোগ আকর্ষণের লক্ষ্যে। শান্ত কণ্ঠে বলল, ভেতরে যাও, আমি তোমাকে নিতে আসতে না পারলে গাড়ি পাঠিয়ে দিব, তুমি চলে এসো। অরু ভ্রুকুঞ্চিত করে হ্যাভেনের দিকে দৃষ্টি তাক করলো, বাবুকতা সমেত জানতে চাইল, আপনি কি চলে যাবেন? না, আপনাকেও আসতে হবে, চলুন। যেতে পারবো না, তুমি যাও। কেঁপে উঠল অরু, তিরিক্ষি মেজাজ নিয়ে জানায় কঠিন বাক্য, তাহলে এসেছেন কেন? আমারও আসার প্রয়োজন ছিল না। আমি বিয়ে মানি বা না মানি সেটা পরে বিষয়। নতুন জামাই শ্বশুরবাড়িতে বউ রেখে শেয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাবে, কেমন দেখায় না ব্যাপারটা? বাড়ির জামাই এভাবে এসে চলে যাবে, লোকে শুনলে কি বলবে? না কি খরচাপাতি করতে হবে ভেবে ভয় পাচ্ছেন? অরুর তেজি কথা। হ্যাভেন আলতো হাসলো। সেই হাসি অরুর রাগ পূর্বের চেয়ে দ্বিগুণ বাড়লো। তাতে ধর চেপে ঘট মটিয়ে বলে, আপনি কি কখনো সিরিয়াস হবেন না? হ্যাভেন বাঁকা হাসি কণ্ঠ খাদে এনে ভাব নিয়ে জবাব দেয়,
অরুর নাকের পাটাতন ফুলে ঝাঁঝালো গলায় বলল, অরু বিনা তর্কে আমার সঙ্গে বাড়ি আসুন। রাস্তা দাঁড়িয়ে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। যাবো না। ফোঁস করে তপ্ত শ্বাস ফেলো, বলল বিরস মুখে। এমন কেন করছেন? ওদের কথার মাঝে দুজন লোক বড় সড়ো 3টা বক্স নিয়ে অরুর বাবার বাড়িতে প্রবেশ করলো। পরপর গুটি কয়েক মহিলা মানুষ ট্রেতে সাজানো উপরে পাতলা কাপড়ে আবৃত জিনিসগুলো নিয়ে হাজির হয়। অরু সরু চোখে তাকিয়ে থাকলো সেদিকে, মৃদু স্বরে বিড়ালো। এরা কারা? এগুলো কি নিয়ে যাচ্ছে? পর মুহূর্তে অরু তৎক্ষণাৎ লোক দুজনকে পিছু ডাকলো। লোক দুজনের পদচারণ থামলো। অরু কাছে গিয়ে শুধলো। বক্সের ভেতর কি আছে? 6 রকমের ফল, আঙুর, আপেল, পেঁপে, কমলা, কলা, ডালিম, 5 ধরনের মিষ্টি, বিভিন্ন সুস্বাদু বিস্কুট, চানাচুর, চকলেট, আইসক্রিম আর কিছু উপহার। একজন লোক জানালো বিনয়ের সঙ্গে। অরু টের পেল মিষ্টির বিশাল এক বক্সের ভেতর থেকে সন্দেশ, রসগোল্লা, লাড্ডু আর কাঁচাগোল্লা সুবাস ভেসে আসছে। অরু অবাক হয়ে ফিরে উঠিয়ে জিজ্ঞেস করলো, কে পাঠিয়েছে? হ্যাভেন স্যার, তিনি বলেছেন সবকিছু যেন ভালো করে দেখে শুনে পৌঁছে দেওয়া হয়। লোক দুজন চলে যায়। অরু ফিরে এলো হ্যাভেনের নিকট, বিহলিত, ফাটা নয়নে চেয়ে শুধোয়। এই সব কিছু কখন অর্ডার করেছেন? যখন সময় পেয়েছি তখন। এত প্রশ্ন কেন করো? খরচাপাতি করতে আমি নাকি ভয় পাই? এবার খুশি? অরু কিছু বলল না, চুপ করে রইল। হ্যাভেন তারা দিল, পুনরায় একই ভঙ্গিতে বলল। অরু প্রিয়জনদের সঙ্গে সময় কাটাও, আসছে। তৎক্ষণাৎ মুখ খুললো, একটা দ্বিধা সমেত চঞ্চল বলি আওড়ালো। আপনি আসলে আমার ভালো লাগবে। হ্যাভেন মুহূর্তে অরুর একদম সম্মুখে এসে দাঁড়ালো, অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো। কি বললে? শুনতে পাইনি। অরুর মুখে অন্যদিকে ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে বাড়িতে চলুন। হ্যাভেন ফোরন কাটলো, সন্ধি গলায় বলে উঠল। এর আগে কি বলেছ? আবার বলো। অরু বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো, ক্ষিপ্ত হয়ে চওড়া কণ্ঠে বলে। আসবেন কি না? হ্যাভেন ঝুঁকে আসে, অরুর বাহু আঁকড়ে গাড়ির সাথে চেপেই ধরল। অরু চকিত তাকালো, ভীতিকর এলোমেলো দৃষ্টি ঘুরালো। আশেপাশে তেমন মানুষের আনাগোনা নেই, থাকলে হ্যাভেনের কিছু যায় না আসেও না। হ্যাভেনের ভাষা ভাষা সুগভীর আঁখি, যুগল তীক্ষ্ণ দৃষ্টি, অরুর ভরকানো মুখশ্রী জুড়ে বিরাজমান। অরু শুষ্ক ঝোঁক গেল। হ্যাভেন তাকিয়ে রইল অরুর গলার ভাঁজে। অরু ধাক্কা দিয়ে হ্যাভেনেরকে দূরে সরাতে চাইছে, বিন্দু পরিমাণ সরাতে পারল না। নিমিষে চিবুক শক্ত হয়ে উঠছে, কণ্ঠনালী ভেদ করে বের হয় বিরক্তকর বাক্য। এটা আপনার বেডরুম না, পাবলিক প্লেস এটা। সো হোয়াট? কেউ এসে পড়বে, দূরে সরুন। তখন কি বলেছিলে? আবার বলো। কিছু বলিনি। সরবো না। প্লিজ সিনক্রেট করবেন না। তাহলে বলো। কি বলবো? তুমি না আসলে তোমার খারাপ লাগবে? রূপ প্রতিউত্তর করলো না, মাথা নিচু করে রাখলো, দাঁতে দাঁত পিষে কাঠিন্য রূপ বানিয়ে রেখেছে মুখশ্রী। হ্যাভেন আলতো করে চিবুক স্পর্শ করে মুখটা তুললো, নজরে নজর মিলিয়ে নিজের স্বরে আওড়ালো। রেগে গেলে তোমার দারুণ লাগে গরু পাখি। অরু বিস্মিত হলো। ঠান্ডা মৌসুমে হ্যাভেনের ভারী কি উষ্ণ গরম নিঃশ্বাসে মুখবিররে আশ্রে পড়ায় শিহরিত হচ্ছে মিলি নাজুকায়া। মৃদুভাবে কেঁপে উঠছে শরীর, রাগ লাগছে ভীষণ। এই লোক কি সবসময় ফুরফুরে মুডে থাকে? সামান্য একটা কথা রেশ ধরে বাড়াবাড়ি করছে। কোথায় দাঁড়িয়ে আছে দিনকাল, ভুলে যায় অবলে যায়, পাত্তা দেয় না কোনো কিছুর। আর কথা বাড়াবেন না, চলুন। হ্যাভেন ছায় দাঁড়িয়ে, কোনো হেলদোল নেই। অরু হতাশ চোখে তাকায়, বিরস মুখে ফের বলে, আপনি বাড়িতে গেলে আমার আব্বুর ইভেন সবার ভালো লাগবে। হ্যাভেন চকচকে দন্তপটি বের করে এক পাশে হাসল, গ্রীবা বাঁকিয়ে এইদিক ওদিক নজর বোলালো। অরু কিছু বুঝে ওঠার পূর্বে একজন উষ্ণ উচ্চপুট তেরে এসে আলতোভাবে ছুঁয়ে গেল অরুর কোমল থুতনি। আকস্মাৎ ঘটে যাওয়া ঘটনা অল্প স্বল্প ভরকালো মেয়েছে। আকস্মিক ঘটনায় কি রিয়াকশন দিবে মস্তিষ্ক বুঝছিল না। ফ্যাল ফ্যাল করে হ্যাভেনের দিকে চেয়ে নিষ্প্রভ গলায় জানতে চাইল অরু। এখনই কি করলেন? হ্যাভেন তৎক্ষণাৎ মুখ এগিয়ে নিল অরুর মুখের অতি নিকটে, বিলম্ব করল না, পুনরায় অদর স্পর্শ দিল অরুর থুতনিতে। এবারে স্পর্শ গাঢ়, প্রগাঢ় ভেজা চুম্বন লেপ্টে রয়েছে সেথায়। অরুর বুকে ধুকপুকানি বাজছে, ঘন ঘন শ্বাস টানছে। বার কয়েক পলক ঝাপটে পিট করে তাকিয়ে থাকলো। বিবর রক্ত জোবার ছোট নেড়ে শুধু হয়। আপনি হ্যাভেন সরে দাঁড়ায়, পরিপাটি শার্টের কলা ঠিকঠাক করে গোছানো,
চুলে হাত দিয়ে ব্রাশ করে, কথা কেড়ে নিয়ে দুর্বদ্ধ হেসে ফিসেল গলায় বলে, চুমু খেয়েছে, উপলব্ধি করতে সক্ষম হওয়ার পরও বাচ্চাদের মতো জিজ্ঞেস করছে কি করেছে, সেজন্য আবার চুমু খেয়ে দেখালাম। দ্যাটস ইট। একটু থেমে লম্বা শ্বাস টান অরুর এক গালে, হাঁচ রাখলো সন্তর্পণে, জিভ তারা ছোট ভিজিয়ে শান্ত কণ্ঠে জানায়, কাজ আছে তাই যেতে পারছি না, অন্য সময় কোনো একদিন যাবো। তোমার বাবা জানে, আর তোমার চাচা চাচি বা অন্য সদস্যরা কিছু বললে আমাকে ইনফর্ম করবে। হ্যাভেন থেকে বিদায় নিয়ে অরু পা বাড়ল শৈশবের নীড়ে। গেট খুলতেই অরুর শরীর দিয়ে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল ও দ্বিধাগ্রস্তে ধীর কদমে এগিয়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় বড় মুখ করে বলে গিয়েছিল আর ফিরবে না এখানে, সেই কথা কি অব্যাহত থাকলো? ইগো হার্ট হবে না, কিন্তু প্রিয়জনদের দেখার লোভ সামলাতে ব্যর্থ সে। ছোটবেলার সব স্মৃতি জোয়ারের মতো ফিরে এলো। এক দৌড়ে বারান্দায় উঠতে ইচ্ছে করছিল, কিন্তু অরুর বাবা বারান্দায় হুইলচেয়ারে বসে রয়েছেন। সাদা পাঞ্জাবির উপর নরম সুতির চাদর, বয়সের তুলনায় জামশেদের চামড়ায় বার্ধক্যের চিহ্ন দেখা যাচ্ছে না। না, দেখাটাই স্বাভাবিক। অরু বড় এবং একমাত্র সন্তান, মাথার চুল আর ঘন দাড়িতে অল্প কিছু চুল পেকেছে, এতে তেমন বয়স বোঝা যায় না। মেইন দরজা খোলা, হয়তো বাড়ির মানুষ জানতো আজকে এই সময় অরু আসবে। অরু ছুটে গেল বাবার রুমে। পায়ের ধূপধাপ আওয়াজ কর্ণগোচর হতে সেদিকে দৃষ্টি তাক করলেন জামশেদ। বিষণ্ণতায় ঘেরা মুখ হবে মুহূর্তেই সুখে উল্লাসে দোল দিয়ে উঠল। চমৎকার হেসে স্বস্তি নিঃশ্বাস ছাড়লেন, দুহাত বাড়িয়ে দিলেন অভিমানী রাজকন্যার নিকট। বিলম্ব না করে দৌড়ে বাবার বুকে ছায় নিল অরু। ফুপিয়ে কেঁদে উঠল অবলীলায়। জামশেদ মেয়ের মাথায় আদরের সহিত হাত বুলিয়ে দিলেন। ভদ্রলোকের অকিকটর পানি চিকচিক করছে। আজ সপ্তাহখানিক ধরে মেয়েটাকে দেখেন না, কষ্ট হবে না? খুশি লাগবে না? অত্যন্ত নরম গলায় ডাকলেন জামশেদ। আম্মা। অরু কান্নার দরুন কথা বলতে পারছে না, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু চোখ দিয়ে নীরব বাড়িধারা গড়িয়ে পড়লো। গলা শুকিয়ে আসছে, ঠোঁট ভেঙে বাঁধন হারা জলের স্রোত বয়ে দিচ্ছে। মায়ের কান্নায় যে এই অদম ছেলের বুক কাঁপছে, ব্যথা করছে, সে খেয়াল কি কেউ রাখে? অরু এবারও নিশ্চুপ, গুনগুন শব্দ শোনা যাচ্ছে শুধু। জামশেদ সময় দিলেন। বেশ কিছুক্ষণ পর অরু ফ্যাসফ্যাসে গলায় আওড়ালো, মিস ইউ আব্বু। জামশেদ মলিন হাসলেন, প্রত্যুত্তরে নীরব ব্যথাতুর বাক্য জানান দিলেন, আমরা সবাই তোমাকে মিস করেছি। আমি বেশি করেছি। জামশেদ শব্দ করে হাসলেন। অরু ভোতা মুখ অন্ধকার করে রাখলো। হ্যাভেনকে আসতে বলতে। অরু নাক ঝামটি মারল আরেকটু। বাবার উষ্ণ বুকে সেটে গিয়ে রুষ্ট ভরাট কণ্ঠে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে জানালো, হাড়ে বজ্জাত লোক আব্বু, নিজের মর্জি ছাড়া কারো কথা শোনে না। কতবার বললাম বাড়িতে এসে গুরুজনদের সাথে দেখা না করে ফিরে যাবেন, বিষয়টা ভালো দেখায় না। কিন্তু শুনলে তো আমার কথা, অ্যাটিটিউড দেখিয়ে চলে গেছে। অথচ আমাকে সর্বদা ধমক দেয়, জোর জবরদস্তি করে, নিজের কথা মতো কাজ করতে বলে। বজ্জাত লোক একটা। মেয়ের তিক্ত মিষ্টি অভিযোগ জামশেদ মন দিয়ে শুনলেন। অরুর দৃষ্টি অগোচর, ঠোঁট চিপে কিঞ্চিত মুচকি হাসেন। দেখে নিলে কেলেঙ্কারি বাজিয়ে দিবে। মেয়ের চোখে জল মুছে কপালে স্নেহময় প্রিয়গারে চুমু এঁটে দিলেন। অরুকে আশ্বস্ত করে জামশেদ শান্তিপূর্ণ সমুদ্র বাক্য আওড়ালেন, আমি হ্যাভেনকে কড়া গলায় শাসিয়ে দেব। ক্ষুব্ধ হলো অরু, কটাক্ষ করে মৃদু চচে গেল। মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? বজ্জাত লোকটাকে শাসানো তো দূরে থাক, তুমি তার সামনে গলা উঁচু করে একটা কথাও বলতে পারো না, অন্তত আমি যতদিন দেখেছি। সহসা জিভ কাটলেন জামশেদ। উড়নচণ্ডী মেয়েটা ভালোই কথা শিখেছে, কিভাবে মুখের উপরই কাট কাট জবাব দিল, না বাবা, আর কিছু বলা দরকার নেই। ক্ষিপ্ত হলে এক্ষুনি বাড়ি থেকে চলে যাবে। মেয়ের ইগো বেশি কিনা হুটহাট রেখে যায়। ওরও বাবার বুকে মুখ গুজে পড়ে রইল, চোখ বুজে আছে। এই বুক, এই উষ্ণতা, এখানে কোনো বিধি বহির্ভূত বাধা রাখা না রাখার কঠিন শর্ত নেই, বিনিময়ে কোনো দাবি নেই, কেবল নিঃস্বার্থ ভালোবাসা। হঠাৎ ছোট ছোট ঠান্ডা হাত অরুর সংস্পর্শে আসতে অরু গাড় ঘুরিয়ে তাকায়। তুবা অরুর কোমর জড়িয়ে আছে। পরপর অরুর চাচাতো বোন তিশা দৌড়ে এসে জড়িয়ে ধরল কাজ। অরু এক হাতে বোনদের আগলে নিল। জামশেদ সন্তোষ হেসে 3 মেয়েকে জড়িয়ে ধরলেন। তুবা হেঁচকি তুলে কাদু কাদু গলায় অভিযোগ জানায়, কথা বলবে না তুবা, দুষ্টু ওর অপুর সাথে আমার মিথ্যা বলেছে, বাড়িতে আসে না, দুষ্টু ওরও।
আবারও জলে টইটুম্বুর অশ্রুসিক্ত নয়নজোড়া ভরে উঠেছে অরুর। কতদিন পর এমন নির্মল ভালোবাসার অনুভূতি পেল। জামশেদের পায়ের নিকট হাঁচু ভেঙে বসে পড়ল অরু। হাত বাইরে তুবাকে অরুর উপর বসিয়ে দিল, গালের চপাচপ চুমুকে হেসে বলল, তুবা বুড়ি রাগ করেছে? এই যে কান ধরলাম, সরি। অরুর কানে হাত দিয়ে চোখ ফুলে রেখেছে। তুবা চলমলে চোখে চেয়ে গোল গোল নিষ্প্রভ দৃষ্টিতে তাক করে অরুর হাত কান থেকে সরাতে বলল। এত সহজ সরল অনুভূতি অরুকে অদ্ভুত এক প্রশান্তি দিল। বিয়ের পর থেকে অনেক কিছুই নাকি বদলে যায়, কিন্তু কিছু সম্পর্কের গাঁথুনি এতটাই শক্ত যে সময়ের ধুলো সেগুলোকে মলিন করতে পারে না। অরুর গালে চুমুকে তুবা আবদার ছুল। এখন থেকে এখানেই থাকবে, কোথাও যেতে পারবে না, বলো যাবে না? অরু মন খারাপ করে আহত চোখে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে ব্যাকুল হয়ে বলে, বিয়ে হলে কি বাবার বাড়ি থাকা যায়? তোর মাকে দেখ, চাচিকে দেখ, তোর মা কি নানা বাড়ি থাকে? তুবা সরল স্বীকারোক্তি করে, মাথা নাড়ল। তুবার গাল চিপে হেসে অরু সুত হয়। তাহলে আমি কিভাবে থাকি? অরুর গলা জড়িয়ে ধরল তুবা, মলিন মুখে জানায়। ঠিক। রান্নাঘর থেকে এলাচ দারুচিনির গন্ধ নাসারন্দে বেশি আসছে, হয়তো রান্নাঘরে ব্যস্ত চাচি। অরু ভঙ্গুর কণ্ঠে জানতে চাইল। কি রান্না হচ্ছে? তিশা হাস্যজ্জ্বল মুখে উত্তর দেয়, ক্ষীর। অরু জিভে লালা চলে এসেছে। ঘির ওর বরাবরই পছন্দ। ইউটিউব ভিডিও দেখে কয়েকবার রান্না করছিল, উৎফুল্ল হয়ে বলল, ছোট চাচি রান্না করছে, রাইট? তিশা প্রফুল্ল হেসে চনমনে চিত্তে মাথা নাড়ল। আম্মু ছাড়া আর কে? আমি এসেছি জানে? জানি। দুধ পাতিলে লেগে যাবে, বুদবুদ করে ফুলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নাড়া দেওয়া জরুরি, তাই আসতে পারছে না, বলল গর্বিত সমেত। জামশেদকে বলে ওর রান্নাঘরে ছুটে গেল চাচির সাথে দেখা করতে। ওর পিছু পিছু তুবা তিশা গেল। অপরিচিত লোকজনদের দেখে জামশেদ গ্রীবা উঁচু করে উকি দিল ওর ড্রয়িং রুমে। পদে পদে সাজিয়ে রাখা জিনিসপত্রগুলো একবার চোখ বুলিয়ে নিয়ে মৃদু হাসলেন। এসব কিছু হ্যাভেন পাঠিয়েছে, বুঝতে বেগ পেতে হলো না। শুধু অনিমেষ প্রকটভাবে দৃষ্টি নিমজ্জিত করলেন নীল রঙের কাপড়ে আবৃত ট্রের দিকে। হ্যাভেন নিজের অফিসের ক্যাবিনে বসে আছে, দৃঢ় চিবুকে আঙুল ঠেকিয়ে কাছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সুগভীর চোখের দৃষ্টি বহু দূরে একটা বিল্ডিংয়ের ছাদে নিবদ্ধ। সেখানে ছোট্ট ছেলেকে কোলে বসিয়ে তার মা আদর করছে, হেসে হেসে হাত নেড়ে কিছু বলছে। মায়ের কথা শুনে বাচ্চাটা খিলখিল শব্দের প্রতিধ্বনি তুলে প্রাণ জুড়ানো হাসি উপহার দিচ্ছে। এসব নিগুড় দর্শনে দেখে চলেছে হ্যাভেন অনেক অজানা প্রশ্নের গভীরে হারিয়ে কোনো কিছুর উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে। পুরো কেবিনটা নীরব, শুধু ঘড়ির কাঁটার একগুঁয়ে চিকচিক শব্দ আর মাঝে মধ্যে ভাসতে দুলতে থাকা পর্দার মৃদু সরসরানি। ডেস্কের উপর একটা খোলা নোটবুক পড়ে আছে, পাশে রাখা কালো কালির একটা পেন যা সে হাতে নিয়ে ব্যবহার করেনি। হয়তো কিছু লেখার ইচ্ছে ছিল, কিন্তু শব্দগুলো মনের ভেতর আটকে গিয়েছে, কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে না। চিন্তাগুলো এলোমেলো হয়ে মাথায় ঘুরছে, ঠিক কোথা থেকে শুরু করবে সেই সিদ্ধান্তেই পৌঁছতে পারছে না। হ্যাভেনের ললাটে ভাঁজ গভীর হয়েছে, কখনো চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, কখনো আবার চেয়ারে হাতলে আঙুলের অস্থির নাচন। কি যেন একটা অজানা ভাবনা তাকে গ্রাস করে ফেলেছে, একটা অসমাপ্ত অনুভূতির জালে জড়িয়ে যাচ্ছে সে। হয়তো কোনো পুরনো স্মৃতি, না বলা কোনো কথা, কিংবা আসন্ন কোনো সিদ্ধান্তের বোঝা তাকে স্থির হতে দিচ্ছে না। বাইরে আকাশ কিঞ্চিত মেঘলা ভাব, রোদের আভা নেই, প্রকৃতিও নিজ মনের মতোই ভারী হয়ে আছে। হ্যাভেন উপলব্ধি করতে পারছে বিশাল বড় রকমের একটা ঝড় দ্রুত আসতে চলেছে জীবনে। নিজেকে নিয়ে ভাবনার কোনো কিছু কারণও নেই, কিন্তু সে ভয় পাচ্ছে পরিবার, নিজের আবেগ, পরিস্থিতির বাস্তবতা আর ভবিষ্যতের অনিশ্চয়তার কাছে। প্রকট দৃষ্টি ধীরে ধীরে ডেস্কের উপর পড়ে থাকা নোটবুকের দিকে ফিরে আসে। হ্যাভেনের কেবিনের নীরবতা হঠাৎই ভেঙে গেল যখন তার ফোনটা মেসেজের রিংটোনে স্লোগান শুরু করে বেজে উঠল। হ্যাভেন ফিউ কুঞ্চিত করে মেসেজ দেখল, তড়িৎ গতিতে কল করলো মেসেজ পাঠানো মানুষের নিকট। মুহূর্তেই কারো রিসিভ হয়, ফোনটা কানে তুলল সে, চোয়াল শক্ত করে তাতে দশ চেপে বলে উঠল, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তুমি যদি ভেবে থাকো আমাকে বোকা বানানো এত সহজ, তাহলে ভুল করছো। বিশ্বাসঘাতকতা আমি একেবারেই হালকাভাবে নেই না। ফোনের ওপর পাশ লোকটা নড়ে চড়ে শুষ্ক চোখ গেল, জিভ দ্বারা ঠোঁট ভিজে
মিনমিন করে জানালো। স্যার বিলিভ মি, ব্যাগে তেমন কিছু পাইনি। রাগান্বিত হয়ে ধমকে উঠল হ্যাভেন। তিরিক্ষি মেজাজ শহীদ কণ্ঠনালী ভেদ করে ধ্বনিত হলো উচ্চস্বর। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বিকজ আই ওয়ন্ট রিপিট মাইসেলফ। তুমি যদি ভেবে থাকো আমাকে বোকা বানানো এত সহজ, তাহলে ভুল করছো। আই নো এক্স্যাক্টলি হোয়াট ইউ ডিড অ্যান্ড ট্রাস্ট মি, বিশ্বাসঘাতকতা আমি একেবারে হালকাভাবে নেই না। নো এক্সকিউজ, ননসেন্স। আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় তার হাতে ব্যাগ দেখেছিলাম। স্পষ্ট তীক্ষ্ণ গন্ধ নাসের অন্ধ্রে ভেসে এসেছিল আমার। আই এম শিওর যা ডাউট করছে তাই ছিল ব্যাগে। মিস্টেক আমার হতেই পারে না। তুমি বাসার দোকানে বসে চা পান করছিলে, এমন তো নয় তুমি ইচ্ছে করে তার উপর থেকে নজর সরিয়ে তাকে জেনে করে লুকানোর যথাসাধ্য সুযোগ করে দিয়েছ। পরে কোনো রকম চেক করে প্রমাণ করতে চাইছ তুমি কাজটা সঠিকভাবে পালন করেছ। এখন আমাকে ভুলভাল বুঝতে আসছো? লোকটা ভীতিকর কণ্ঠে তুরন্ত প্রত্যুত্তর করে। মিথ্যা বলছেন না স্যার, আপনি যা ভাবছেন এরকম কিছু করিনি। হ্যাভেনের চোখ ঝলসে উঠেছে ক্রোধে, গলার স্বর নিঃশব্দ ঝড়ের মতন। লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। কাঠিন্য চিবুক আরো কঠিন হয়ে উঠছে। ধ্বংসাত্মক লেলিহান রাগটুকু গিলল সবেগে, শাসানো ভঙ্গিতে বলে উঠছে। আমার ধৈর্যের পরীক্ষা করো না, কারণ যদি আমাকে নিজের হাতে ব্যবস্থা নিতে হয়, বুঝতে পারছো কি হাল করব তোমার? একে একে দুবার ভুল করেছ, উভয়বার বলেছ কাজ কমপ্লিট হয়নি। এত ভুল হয় কিভাবে? স্বাভাবিকভাবে তোমাকে বিশ্বাসঘাতক ভাবতেই পারি, রাইট? তোমাকে সন্দেহের তালিকায় রাখতেই পারি। আর টাকা কি গাছে ধরে? দুহাত পেতে টাকানোর সময় তো ঠিকই নিতে পারো। কাজের ক্ষেত্রে অষ্টরম্ভা। লোকটা নত সুরে থমথমে মুখে উত্তর দেয়। এবারের মতো ক্ষমা করে দেন স্যার। হ্যাভেন কথা কিনে নিল, শব্দ তুলল বাজ খাই গলায়। তোমাকে আর কিছু করতে হবে না, জাস্ট নজর রাখো। এবার যা করার আমি করব। তৎক্ষণাৎ কল কেটে পুনরায় শ্রীয় মনে বিড়বিড়ায় হ্যাভেন। টিমের লোক রেখে ভাড়া করা বালের লোকদের দিয়েই কান চুলকায়। যে অকর্মের ঠেকিকে ভাড়া করেছে তার সাথে বোঝাপড়া করা দরকার। বিরক্তিকর গুমট পরিস্থিতি। দরজার পাশে ছোট্ট একটা মৃদু আওয়াজ হলো। তক্ষুনি নরম সাবলীল কণ্ঠে বাক্য কর্ণ ঘুরে পৌঁছালো। মে আই কাম ইন স্যার? হ্যাভেন নিগুড় চাহনিতে নেত্রোদয় ঘুরে তাকালো। তীক্ষ্ণ শীতল দৃষ্টি পড়ল দরজার ফ্রেমে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট মৃণালের উপর। মৃণাল বেশ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অভিব্যক্তিতে কোনো ভয় নেই, বরং এক ধরনের দৃঢ়তা। হ্যাভেন ভারী কি নিঃশ্বাস ছাড়ল কোনো এক ছন্দময় শীতল ক্ষোভে। ফোনটা টেবিলে ছুঁড়ে রেখে দেয় গভীর কঞ্চে বলে, কাম ইন মৃণাল এন্ড ক্লোজ দ্য ডোর। মৃণাল এক মুহূর্ত দেরি করলো না, ধীর কদমে ভেতর প্রবেশ করে হাতে থাকা ফাইলটা হ্যাভেনের নিকট এগিয়ে দিল। জামশেদ ডেকেছিলি আমায়? বড় ভাইয়ের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে তাকালেন জামশেদ। মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন। ড্রয়ার থেকে হ্যাভেনের পাঠানো নীল রঙের কাপড়ে আবৃত ট্রেটা বের করে জহিরের হাতে দিলেন। জহির প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। জামশেদ ইশারায় বোঝালেন খুলে দেখতে। জহির কপাল কুঞ্চিত করে কাপড়টা সরিয়ে দেখলেন ট্রেতে টাকা রয়েছে। অবাক হলেন তিনি, বোধগম্য হলো না কিসের টাকা। জামশেদের দিকে তাকালেন সরল দৃষ্টিতে। বুঝতে না পেরে ভাবুকতা সমেত অবুঝ গলায় সুত হলেন। এতগুলো টাকা কোথা থেকে এলো? কে দিয়েছে? জামশেদ শীতল চাহনিতে চেয়ে শান্ত কণ্ঠে জানালেন, হ্যাভেন পাঠিয়েছে তোমার জন্য। জহিরের চোখ দুটো চকচক করে উঠল। টাকাগুলো বুকে চেপে দুরন্ত কাছে এসে জামশেদকে আলিঙ্গন করলেন। কৃতজ্ঞতা প্রকাশ করে ধীম স্বরে বললেন, ধন্যবাদ জামশেদ, তুই না থাকলে ঋণ পরিশোধ নিয়ে মুশকিলে পড়তাম। জামশেদ আলতো হাসলেন। শূন্য চক্ষুদায় টাকার ট্রেতে স্থির রেখে নিষ্প্রভ গলায় প্রত্যুত্তর করলেন, আমি কিছু বলিনি, হ্যাভেন নিজে থেকেই পাঠিয়েছে। তোমাদের মস্তিষ্কের ভিতরে কিলবিল করা অসৎ ভাবনাগুলোর প্রতি অবগত সে। শুনতে খারাপ শোনা গেলেও অরুর খাতিরে হ্যাভেন তোমাদের টাকাগুলো দিচ্ছে। ভাবিকে বলো আমার মেয়ের উপর যেন কোনো রাগ না থাকে, তাকে আড়ালে কিংবা সম্মুখে কটু কথা যেন আর না শোনায়, বদদোয়া যেন না করে। আজকেও মেয়েটাকে জানায় তা বলে কথা শুনিয়েছে। সাথে তোমার মেয়ে সানাও ছিল। আমার মেয়েটা থাকতো কতক্ষণ? আজকে অন্তত কোনো কথা না বললে হতো না? আমি পারতাম ভাবিকে অপমান করতে। আমার রুচি এতটাও নিচে নেমে যায়নি যে মায়ের মতো বড় ভাবিকে খারাপ কথা বলবো। সেজন্য চুপ থেকেছি। প্রার্থনা করো অরু যেন আজকের ঘটনা হ্যাভেনকে না জানায়।
সে জানলে তোমার মেয়ে আর ভাবি দুজনের কপালে দুঃখ আছে। যদিও আমার বিশ্বাস বাবার বাড়ির কথা ওরু হ্যাভেনকে কিছু জানাবে না, তবে রেগে মুখ ফুসকে বলে দিলেও দিতে পারে। রাগের উপর ভরসা করা যায় না। মা মরা মেয়েটা কোনো কষ্ট পেলে বাবা হয়ে আমি সেটা সহ্য করতে পারবো না। অরু ভীষণ জেদি। সে ভেবেছিল তোমার টাকার লোভে ওকে হ্যাভেনের সাথে বিয়ে হতে দিচ্ছ। বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করনি।